হাসনাত আব্দুল্লাহ যে আমি যদি মারা যাই কি কারণে মারা গেছি মানে এই ধরনের কিছু একটা। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে। কাদের বিপক্ষে? যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসাতলে নিচ্ছে, যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ যে আমি যদি মারা যাই কি কারণে মারা গেছি মানে এই ধরনের কিছু একটা। আর পিনাকি ইলিয়াস মানে যারা নাকি বিশেষ করে আপনার জঙ্গিবাদী আছে তারা, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে। কাদের বিপক্ষে? যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসাতলে নিচ্ছে, যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বর্তমান আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা মানে 100% একটা পরিকল্পনা দ্বারা মনে করেন মেতে উঠছে বহির্বিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা। এবং আপনার এই হাসনাত আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে, তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ কেন? কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় ফিরা আসলো বইলা, এটার জন্যই তাদের কলিজার ভিতরে কি পরিমাণ ডর ভয় এই হাসনাত সার্জিসের ভিতরে ঢুকছে ভাই, এই সমস্ত মধ্যরাতে আপনার স্ট্যাটাস দেখলে বোঝা যায় মানে কি পরিমাণ ভয়ে আছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগকে যদি পুনরায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করায় বা যদি করতে পারে কোনো মতো, তাহলে আওয়ামী লীগের এখন পর্যন্ত আপনার 60 থেকে প্রায় 40% আপনার ভোটের কিন্তু বা ম্যান্ডেটের কিন্তু অধিকারী আওয়ামী লীগ। তো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ বিজয় হবে আপনার 100% ভাবে, তাই না? তো এটার জন্যই তারা প্রচুর পরিমাণে ভয়ে আছে। এটার জন্যই আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সরিয়ে নতুন একটা ওয়াকারকে আনার একটা পরিকল্পনা চলতেছে। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে লেগে গেছে তুল মনে করেন সংঘর্ষ। কি সংঘর্ষ? যারা নাকি স্বাধীনতা বিরোধী এবং যারা নাকি মনে করেন তথাকথিত আপনার এই 24-এর স্বাধীনতাকে তারা কলিজার ভিতরে লালন পালন করে, এবং যারা নাকি 71-এর সংবিধান কিংবা 71-এর স্বাধীনতা মনে করেন লালন পালন করে। মানে দুই পক্ষের ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে বিরাট একটা তুলপাল মনে করেন সৃষ্টি হয়ে গেছে। তবে এখানে আরেকটা প্লাস পয়েন্ট, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনানিবাসে বা সেনাবাহিনীতে সেখানে যে আপনার বড় বড় যে অফিসারগুলা সেখানে সবাই আপনার 71-এর স্বাধীনতা মনে করেন লালন পালন করে, বা জুনিয়র যে সমস্ত আপনার অফিসারগুলো আছে তারা হচ্ছে মানে আপনার তথাকথিত মানে তারা আর কি বিশ্বাস করে 24-এর স্বাধীনতা তারা আর কি কলেজের ভিতরে লালন পালন করে। এখন আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদীরা মানে সার্জিস হাসনাত তারা বর্তমান শাহবাগে আপনার একটা মানে গণ মিছিল, সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ, সেখানে আপনার জুলাই মাসে যে গণহত্যা হয়েছে মানে পুলিশ যাদেরকে নাকি ফায়ার করে মারছে তাদেরকে যে পর্যন্ত ফাঁসির কাঠগড়ায় যে পর্যন্ত দাঁড় না করা হবে সেই পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত কিংবা যে পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় না দাঁড় করা হবে সেই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে।
এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যে দলটা, তারা দেশটাকে পরিচালনা করবে। আপনি বুঝতে পারেন বর্তমান এরা কত বড় জঙ্গিবাদী। অন্যদিকে আপনার জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস এবং সেনা প্রধানকে বিশেষ একটা সুপার পাওয়ার দেয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে। এখন আপনার এই সেনা প্রধান ডক্টর ইউনূসের সাথে যে আপনার যে জরুরি একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে আপনার কি বলে এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা অফার দিছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জাতিসংঘ থেকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। যদি আপনারা কিংবা এই যে অন্তর্বর্তীকালে সরকার, আপনারা যদি এই বাংলাদেশের যে ভাবমূর্তি, এটা অন্যদিকে কিন্তু যাবে। অন্যদিকে আপনি যদি আরো একটি দেখেন, আমাদের বাংলাদেশে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তারা দেখবেন প্রতিনিয়ত ওয়াকারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত মনে করেন কথা বলতেছে যে ওয়াকারকে সরাতে হবে, ওয়াকারকে সরিয়ে নতুন একটা ওয়াকার আপনার করতে হবে, নিয়োগ করতে হবে। অন্যদিকে এই ওয়াকারেও কি আপনার বিচার হতে হবে। আচ্ছা, আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বর্তমান কি একা? আমার এই প্রশ্ন। বর্তমান এই ওয়াকারের বিরুদ্ধে যে কি পরিমাণ ষড়যন্ত্র চালাচ্ছে যারা নাকি জঙ্গিবাদী, কারণ তারা প্রচুর পরিমাণের ভয়ে আছে যে এই বুঝি আপনার আওয়ামী লীগ আসলো বইলা, বা এই বুঝি শেখ হাসিনা চুট করে বাংলাদেশে ঢুকে পড়লো। আপনারা অনেকে জানেন যে এই রমজান মাসের ভিতরে কিংবা ঈদের আগেই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগ পুনরায় আপনার সংগঠিত হওয়ার বা করার একটা কিন্তু কার্যক্রম কিন্তু চালাচ্ছিল বাংলাদেশে থেকে, কিন্তু অনেকেই চালাচ্ছিল, কিংবা আপনার জাতিসংঘ থেকে কিংবা আপনার এই যে ইন্ডিয়া থেকে, এটা কিন্তু হচ্ছিল। এটার জন্যই বর্তমান যারা নাকি বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে তারা প্রচুর পরিমাণে ভয় আছে। পিনাকি কন, ইলিয়াস কন, আপনার এই সমানক, সার্জিস, হাসনাত বা যে বাজারা আছে এদের পিছনে মূল মাস্টার মাইন্ড বা মূল মাথা কাটা যে বাজারা আছে, এরা দেখবেন বর্তমান মানে নিজেরা বাঁচার জন্য ব্যাকুল হয়ে গেছে এবং প্রতিনিয়ত আপনার মিডিয়ার সামনে এসা সামনে এসা কথা বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে নিষিদ্ধ। আর সবচেয়ে মজার কথা হচ্ছে ভাই, এখন পর্যন্ত মানে আমি যখন নাকি ভিডিও করতেছি আপনার হাসনাত, সার্জিস গভীর রাতে স্ট্যাটাস দেয় এবং শাহবাগে জুম্মার নামাজের পরেই সকলকে আসার আহ্বান করে। এখন আপনার বাংলাদেশে অলমোস্ট 6টা, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ আসে নাই এখন পর্যন্ত। তবে দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ পুনরায় এই জঙ্গিবাদীদের কথায় কান দিবে কিনা। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এখন যদি আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ তারা যদি জঙ্গিবাদীদের কথায় কান দেয় তাহলে বাংলাদেশে ভাই শেষ, কেমন বাংলাদেশে শেষ। আর অন্যদিকে বিএনপির কথা বলি, বিএনপি যদি এদের কথায় এখন পর্যন্ত সাড়া দেয় তাহলে আগামী দিনে বিএনপি আগামী 10 বছর না, আপনার গত 17 বছর তো শেখ হাসিনার জন্য ক্ষমতায় আসতে পারে নাই, আগামী আরো 10 বছর এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। যদি বিএনপি ক্ষমতায় আসতে চায় তাহলে এদেরকে বর্তমান কাউন্টার করতে হবে। কাদেরকে? এই পিনাকি, এই জঙ্গিবাদীদের কাউন্টার করতে হবে, এদের এগেনস্টে দাঁড়াতে হবে। আর যেই পর্যন্ত এদের এগেনস্টে না দাঁড়াবে সেই পর্যন্ত এই বিএনপির ক্ষমতায় আসাও দুঃস্বপ্ন হয়ে যাবে, এটা আমি বলে দিতে চাই। অন্যদিকে এই আমাদের বাংলাদেশের সেনানিবাসে মানে চারোদিকে আপনার কঠোরভাবে তারা প্রস্তুতি নিয়ে রাখছে, মানে যে কোনো কিছু হলে তারা প্রস্তুত, যদি হয় মারবো নয় মরবো, মানে এই ধরনেরও কি একটা পরিকল্পনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত, টোটালি কি প্রস্তুত। তবে দেখা যাক এখন কি হয় আমাদের বাংলাদেশে। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অস্ট্রিয়ার আইনজীবী ভলকার তুর্ক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টকে যে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে দমন করতে সেনাবাহিনী যাতে বল প্রয়োগ না করে তার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে তিনি হুমকি দিয়েছিলেন।
অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনীতে বিপুলভাবে যোগদান করে। সম্ভবত তাদের প্রতিনিধিত্ব রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনীর মধ্যে দ্বিতীয়। ভলকার তুর্ক হুমকি দিয়েছিলেন, যদি সেনা অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর বল প্রয়োগ করে তাহলে দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। তাদের এই রাষ্ট্রপুঞ্জের লুক্রেটিভ অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে যাবে। আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রাষ্ট্রপুঞ্জের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য রীতিমতো ধরাধরি হয়, লবি হয়, কারণ আর্থিক সুযোগ সুবিধা অনেকটা পাওয়া যায়। যদিও সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এই বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছেন। তারা বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এরকম কোনো নির্দেশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন পাঠায়নি, এমনকি কিছু বলেও নি তারা। যদি কিছু বলে থাকে সেটা তৎকালীন আওয়ামী লীগের সরকারকে বলে থাকতে পারে। সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের এই বক্তব্যের সঙ্গে সহমত নয়। একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী জানিয়েছেন তারা মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর, তারা একটা পেশাদার বাহিনী, আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে তারা চলে। দীর্ঘ 23 বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনী 27,000 কোটি টাকা বাংলাদেশের সরকারকে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে, বিপুল পরিমাণ টাকা। তারা বলছে যে শান্তিরক্ষী হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর যারা যোগ দেয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে, তারা হয়তো বেতন ভাতা পান, কিন্তু তার থেকে অনেক বেশি টাকা বাংলাদেশ সরকারকে সেনাবাহিনী দিতে পারে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়ে। আসলে বাংলাদেশের সেনা এখন মুখ লুকোতে ব্যস্ত। তাদের কাছে কোনটা প্রায়োরিটি? গণ অভ্যুত্থানের সময় যেভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, মেট্রো রেল ভাঙচুর হয়েছে, অন্যান্য ইনস্টলেশনকে ভাঙা হয়েছে, তা দেখেও সেনাবাহিনী ব্যবস্থা নেয়নি। অর্থাৎ দেশের সম্পত্তি রক্ষা করার তাগিদ তাদের কম, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করার ইচ্ছে অনেক বেশি। এই ন্যারেটিভটা বাংলাদেশে কারেন্সি পেয়েছে। অর্থাৎ সেনাবাহিনী দেশের প্রতি উদাসীন, সরকারি সম্পত্তি রক্ষা করার ব্যাপারে তারা নির্লিপ্ত, তারা শুধু নিজের স্বার্থটুকু বুঝছে। এই ন্যারেটিভটা কারেন্সি পাওয়া মাত্র সেনা আইএসপিআর বিবৃতি দিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যকে খণ্ডন করেছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু খুব আনন্দের সঙ্গে বলেছেন যে আমরা সিরিয়ায় পারিনি, সুদানে পারিনি, অন্য দেশে পারিনি, কিন্তু বাংলাদেশে আমরা সেনাবাহিনীকে সংযত করতে পেরেছি। হুমকি দিয়েছি যে আমাদের কথা না শুনলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে তোমাদের যোগদান হবে না। অর্থাৎ এটা যে একটা বড় নীল নকশা, ইউনূস, তার বন্ধু ভলকার তুর্ক, আমেরিকার ডিপ স্টেট, ক্লিন্টন ফাউন্ডেশন, মার্শা বার্নিকাট, এ সবাই মিলে করেছিল। ডোনাল্ড লু এবং তার সঙ্গে ছাত্ররূপী জঙ্গিরা এবং পাকিস্তানের আইএসআই এবং জামাত সহ এই যে হিজবুত তাহরির বলছে আমরা অভ্যুত্থানে ছিলাম, তাহলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন রাডিকাল ইসলাম, মাদ্রাসা শিক্ষিত ছাত্ররা, ভারত বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং ইউনূস ও নিজের রাজাকার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই অভ্যুত্থানটাকে সংগঠিত করেছিল। একদিনে ইউনূস করতে পারেনি এটা। 5-6 বছর ধরে নিরলসভাবে চেষ্টা করে গেছে স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এই
মুখোশের আড়ালে থেকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। সেনাবাহিনী দেখেছে তাদের ভান্ডা ফোর হয়ে গেছে, এখন আত্মপক্ষ সমর্থনে দুর্বল যুক্তি খাড়া করছে। ঠিক আছে, দেশের জনতার উপরে সেনাবাহিনী বল প্রয়োগ করেনি, গুলি চালানি, এটা আমি মেনে নিলাম, কিন্তু ওই জনতার মধ্যে যে জঙ্গি জিহাদিরা ছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যারা মানবতার শত্রু তাদেরকে সেনাবাহিনী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? সেনাবাহিনীর তো গোয়েন্দা বিভাগ আছে, তারা কেন আঁচ করেনি যে এই অভ্যুত্থানে মানুষ ছিল, স্বতঃস্ফূর্ততা ছিল, কিন্তু ছদ্মবেশে জঙ্গি জিহাদিরা ঢুকে পড়েছিল? তাহলে সেনাবাহিনী ব্যর্থতা, শেখ হাসিনা সরকারের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা যে তারা আঁচ করতে পারেনি। তারা হালকা চালে নিয়েছিল। তলায় তলায় যে পদ্মা দিয়ে এত জল বয়ে গেছে সেটা শেখ হাসিনা, তার সরকার, তার গোয়েন্দা দপ্তর, তার উপদেষ্টারা কেউ বুঝতে পারে। সেনারও তো একটা গোয়েন্দা বিভাগ আছে, তারাও বুঝতে পারেন, বা বুঝেও তারা চুপ করেছিল ওই রাষ্ট্রপুঞ্জের চাকরি হারানোর ভয়। এখন বিবৃতি দিয়ে, এখন চ্যালেঞ্জ জানিয়ে কি হবে? বাংলাদেশের সেনা কোনোদিন যুদ্ধ করেনি, অত্যন্ত দুর্বল। 53 বছর স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পরে বাংলাদেশের সেনাবাহিনী কোনোদিন সীমান্তে কোনো আগ্রাসন রোখেনি, শুধু শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিয়ে টাকা কামাবার ফিকির খুঁজেছে, এবং তার মধ্যে সেনাতে র্যাডিক্যালাইজ হয়ে গেছে। এই যে ফৈজুর রহমান, সে জামাত ঘনিষ্ঠ, পাকিস্তান ঘনিষ্ঠ নেতা, সে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি ঘুরে এলো, সেই ওয়াকারুজ্জামানকে হটাতে চাইছে। তার সঙ্গে কিছু প্রাক্তন সেনাকর্তা আছে, যেমন ইকবাল করিম চৌধুরী, যে হাসিনা আমলেই সেনা প্রধান হয়েছিলেন, কিন্তু এখন তিনি হাসিনা বিরোধী হয়ে গেছেন। দীর্ঘ পোস্ট করছেন সমাজ মাধ্যমে, বলছেন সেনানিবাসে রাজনৈতিক দলের নেতারা আসিফ নজরুল কেন সেনা প্রধানের আহ্বানে গিয়েছিলেন? তারা তো অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিলেন, তারা তো জয়ী পক্ষ। জয়ী পক্ষ কেন সেনা প্রধানের আমন্ত্রণে ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করে সরকার গঠনের বিষয়ে একটা ঐক্যমত্য তৈরির চেষ্টা করেছিলেন? তাহলে যা উচিত হয়নি বলে ইকবাল করিম ভূঁইয়া বলেছেন। তিনি, ফৈজুর রহমান সহ আরো অনেক প্রাক্তন সেনাকর্তা এবং বর্তমান সেনাকর্তা মিলে ষড়যন্ত্র করছে যে ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরাবা। কিন্তু ওয়াকারুজ্জামানের সমর্থন আছে বাংলাদেশের সেনাবাহিনীর নিচের তল এবং মিডল ম্যান। ওয়াকারুজ্জামান অসৎ সেনাকর্তা নন, কিন্তু ভীতু সেনাকর্তা। কিন্তু সেনাবাহিনীর মধ্যে ওয়াকারুজ্জামানের প্রভাব আছে ফৈজুর রহমানের থেকে বেশি। সেই জন্য ওয়াকারুজ্জামানকে হটানোর পরিকল্পনা এই প্রাক্তন সেনাকর্তা বা আইএসআই ঘনিষ্ঠ ফৈজুর রহমানের পক্ষে সম্ভব। কিন্তু সেনাকে বাংলাদেশের মানুষের চোখে হেয় প্রতিপন্ন করেছে ওই বিবিসির হার্ড টকে দেওয়া ওই ভলকার তুর্কের সাক্ষাৎকার। দেখেছে না, 32 নম্বর ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেনা আসলো, উপস্থিত ছাত্র জনতা জঙ্গিরা ভুয়ো ভুয়ো বললো, সেনা ল্যাজ গুটিয়ে ক্যান্টনমেন্টে পালালো। এইসব দেখে শুনেই বোধহয় সেনা প্রধানের
বিলম্বিত বোধোদয় হয়েছে, তাই তিনি রাওয়া কনভেনশন সেন্টারে দু কথা শুনিয়ে দিয়েছিলেন ইউনুসকে এবং রাজনৈতিক দলগুলো। এগুলো হচ্ছে বিবেক দংশন, পাপস্খলন। দেশবাসীর উপর সে দেশের সেনা কেন গুলি চালাবে? কেউ সমর্থন করে না, কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি ওই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে জঙ্গিরা যোগ দিয়েছিল, তাদেরকে চিহ্নিত করা হয়নি কেন? কেন নির্বিচারে গভর্নমেন্ট ইনস্টলেশন ভাঙচুর করা হলো? সেখানে তো সেনাবাহিনী হাত গুটিয়ে বসেছিল। সত্যিটা ফাঁস করে দিয়েছেন ভালকার তুর্ক, তাই সেনাবাহিনী এখন আত্মপক্ষ সমর্থনে দুর্বল যুক্তির অবতারণা ঘটাচ্ছেন। কিন্তু বিশ্বের মানুষ দেখেছেন যে গণ অভ্যুত্থানের শেষ দিকে সেনা কার্যত হাত গুটিয়ে বসেছিল। আমি আবার বলছি, নিজের দেশের সাধারণ মানুষের উপর সেনা বল প্রয়োগ করবে না, একদম ঠিক সিদ্ধান্ত। কিন্তু মানুষের বিরুদ্ধে যদি জঙ্গি জিহাদিরা থাকে, যারা মানবতার বিরুদ্ধে বিপজ্জনক শক্তি, তাদেরকে খোলা মাঠ ছেড়ে দেওয়া সেনাবাহিনীর পক্ষে অনুচিত কাজ হয়েছে। আশা করি সেনাবাহিনীর বিবেক দংশন হচ্ছে। দুর্বল যুক্তির অবতারণা করে ভালকার তুর্কের বিস্ফোরক দাবিকে নাকচ করার চেষ্টা। শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির আসল রহস্য ফাঁস করে দিয়েছেন, এবং এটা যে সত্য সেটা প্রফেসর ডক্টর ইউনূসের নিজের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। দর্শক, আগেই বলেছি, বাংলাদেশের রাজনীতিতে অন্ধকারের কালো মেঘ, অন্ধকারের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি। বিপ্লব ব্যর্থ হওয়ার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। 1975 সালের 15ই আগস্ট একটা ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হওয়ার পরও যে আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল, আবার সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে দেশের জনগণ রক্ত দিয়ে এই ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছে, এই গণহত্যাকারীদেরকে তাড়িয়েছে, রাজনীতি থেকে গণহত্যাকারীদেরকে নিষিদ্ধ করেছে। কিন্তু না, আবার সেই গণহত্যাকারীরা বাংলাদেশে আসছেন, তারা নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য এইটাই ফাঁস করে দিয়েছিল যে সাবের হোসেন চৌধুরী এবং বডি শহীদের নেতৃত্বে আওয়ামী লীগ আবার রাজনীতি করবে এবং সেই সুযোগ সরকার দিবে। আন্তর্জাতিক কমিউনিটিও এটা সাজেস্ট করেছে, এবং এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা সম্ভব হয়নি, এবং ডক্টর ইউনূস সরকারও এতে রাজি, বিএনপিও এতে রাজি। এটা জনাব পিনাকি ভট্টাচার্য ফাঁস করেছিলেন। এখন পিনাকি ভট্টাচার্যের কথা তো আর সবাই বিশ্বাস করেন না। এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য আমাদের রাহবার, পিনাকি ভট্টাচার্যকে আমরা বিশ্বাস করি, আস্থা রাখি, কিন্তু সবাই বিশ্বাস করবেন না। কিন্তু পিনাকি ভট্টাচার্যের বক্তব্য যে সঠিক, প্রফেসর ইউনূস নিজেই সেটা প্রমাণ করে দিলেন। দর্শক, একটা খবর, সবাই অবাক, কিন্তু এটাই কেন আমরা আসছি সেদিকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। মাননীয় প্রধান উপদেষ্টা নিজে কথা বলেছেন। এর মানে কি? ডক্টর ইউনূস নিজে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা গণদাবি। জাতীয় ঐক্যমত্য কমিশনেও এটা উঠে এসেছে। এনসিপি বলে দিয়েছে আওয়ামী লীগ আর এনসিপি একসাথে থাকতে পারে না। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এর অর্থ কি? আগামী নির্বাচন আমরা আওয়ামী লীগকে সাথে নিয়ে করব? আমরা নির্বাচনী প্রচারণা চালাবো আর আওয়ামী লীগও নির্বাচনী প্রচারণা চালাবে? না, এত সহজ নয়। দর্শক, প্রথমে বলি যে প্রফেসর ইউনূস কেন একথা বলে দিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আমি এটা আগে থেকেই বলেছি, ডক্টর ইউনূসের হাজারো ভালো দিকের মধ্যে একটা
দুর্বলতা বলতে পারেন, অনেক দিক থেকে এটাও ভালো দিক, কিন্তু এই ক্ষেত্রে দুর্বলতা যে তিনি এক্সট্রিমলি ইন্টারন্যাশনালি এনগেজড একজন রাষ্ট্রপ্রধান। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যথেষ্ট গুরুত্বের সাথে নিয়ে তাকে চলতে হয় বা তিনি চলেন, এটা তার একটা ফিলোসফি বা তার একটা সিগনেচার। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউরোপীয় ইউনিয়ন, তারা কি বলে এটা প্রফেসর ইউনূসকে মূল্যায়ন করতে হয়। এই জন্য দর্শক, জাতিসংঘ সহ পশ্চিমাদের নীতি হচ্ছে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। এমনকি জাতিসংঘ আওয়ামী লীগকে কিন্তু গণহত্যাকারী দল হিসাবেই দেখিয়েছে। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে সাজেস্ট করেছে। প্রফেসর ইউনূসের নিজের দুর্বলতা হচ্ছে এটা যে তিনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে উপেক্ষা করে চলতে চান না। এখানে আমাদের বক্তব্য হচ্ছে, ঠিক আছে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সম্মান করে চলেন, কিন্তু আমরা আন্দোলন করে আপনাকে বাধ্য করব। আওয়ামী লীগ যে নির্বাচনে থাকবে এরকম কোনো নির্বাচন আমরা হতে দিব না। আমরা সেই তফসিল পণ্ড করে দিব। আওয়ামী লীগের লোকজনকে আমরা ভোট চাইতে দিব না, তাতে সাবের হোসেন চৌধুরী আর বডি সোহেল নামে আসুক। কোনো মুজিববাদ বাংলাদেশে থাকবে না, আমরা হতেই দেব না, দাঁড়াতেই দেব না, আমরা পেটাবো, সহজ কথা। তারপরে আপনি আন্তর্জাতিক কমিউনিটিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েন, যে নির্বাচনকে আওয়ামী লীগকে পিটিয়ে আমরা হাত পা ভেঙে দিব, সে নির্বাচন কি সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচন? এটা কি আপনার ক্রেডিট হবে? তখন কি করতে হবে? একবার তফসিল ঘোষণা করে সেই তফসিল স্থগিত করে তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে আবার আওয়ামী লীগ মুক্ত একটা নতুন বাংলাদেশ করে তারপরে আবার নির্বাচন দিতে হবে। তা আপনি কি এইটা চান? যদি এটা না চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। তো দর্শক, পিনাকি ভট্টাচার্য কি বলেছে, কি হবে সেটা আলাদা আছে, আপনারা আস্থা রাখুন। আমরা প্রথম যে বিপ্লব 5 আগস্ট হয়েছে, আর একটা বিপ্লব দরকার। সেই বিপ্লবের মধ্য দিয়ে ভারতের নব্য দালাল এবং আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা, এগুলো স্থায়ীভাবে ধ্বংস হবে। তবে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত হন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের, কিন্তু যারা হত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে। না, আমাদের দাবি শুধু এটাই নয়, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, যেরকম ছাত্রলীগকে করা হয়েছে। এমনকি 15 বছরের জন্য আওয়ামী লীগকে নির্বাচনে আসার কোনো ব্যবস্থাই রাখা যাবে না। আর আওয়ামী লীগের লোকজন যারা মামলার আসামি না, তারা দল করবে, তারা অন্য দল জয়েন করুক, কোনো সমস্যা নেই। ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি এও বলেন, সরকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করার ভাবনা বাদ দেয়নি। জাতিসংঘের একটি সত্যানুসন্ধান মিশন জুলাই গণঅভ্যুত্থানের প্রতিবেদন তৈরি করেছে। দেখেন, এটাও একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই যে বললাম না যে প্রফেসর ইউনূসের একটা দিক হচ্ছে তিনি ইন্টারন্যাশনাল এনগেজ, আন্তর্জাতিক আদালত। দেখেন, এভাবে যদি সব জায়গায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা শুনতে হয়, বাংলাদেশের নিজস্বতা তো থাকে না। আর ইন্টারন্যাশনাল আদালত হেগে গেলে তাহলে কিন্তু হাসিনার ফাঁসি সম্ভব নয়, বিচারই সম্ভব নয়। আমি একটা সহজ কথা বলি, এরকম বিদেশিদের কথা, যেমন জাতিসংঘ, পশ্চিমারা কেউ ফাঁসিতে বিশ্বাসী না, মৃত্যুদণ্ডে বিশ্বাসী না। আর আমরা তো হাসিনার ফাঁসি চাই। হাসিনা যে অপরাধ করেছে বাংলাদেশের বাস্তবতায় তার এরকম কয়েকশো বার ফাঁসি হওয়া উচিত। এখন কি তাদের কথায় আমরা এই ফাঁসির রায় চাই না নাকি? এটা কি হয়? এটা হবে না। এরপরে দেখেন, আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচারই সম্ভব নয়। ইন্টারন্যাশনাল কোর্টে, এই যে নেদারল্যান্ডসের হেগে যেটা, সেখানে বিচারের সিস্টেম কি? একপাক্ষিকভাবে বিচার করা যায় না, হাসিনার উপস্থিতি লাগবে। এখন হাসিনা তো সেখানে বিচারে কোঅপারেট করবে না, এর মানে ওখানে বিচার করা সম্ভব নয়। এটা হাসিনাকে দায় মুক্তি দেওয়ার একটা পদ্ধতি হবে। ইন্টারন্যাশনাল কোর্ট
মৃত্যুদণ্ড বিলোপ এগুলোতে আমরা বিশ্বাস করি না। বাংলাদেশে এটা আছে, থাকবে, এটা বাংলাদেশে দরকার আছে, এটা এখনো বিবেচনায় আছে বলেন অধ্যাপক ইউনূস। না, আমরা এটা বিশ্বাস করি না। বাংলাদেশের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে চলছে এভাবেই হোক। এ সপ্তাহে সশস্ত্র আরশা নেতা আতাউল্লাহকে গ্রেপ্তার করে সরকারের প্রশংসা করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিনিধি দল। দলটি বলেছে, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতি চিহ্ন বহন করে এটি। মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী আরাকান সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে এই প্রতিনিধি দলটি। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা জোগাড় করার জন্য ঢাকা কাজ করছে। একই সাথে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের আসন্ন বিশেষ সম্মেলনে বিষয়টির প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ এবং আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছড়ানো ভুয়া তথ্যকে রুখে দিতে বাংলাদেশের প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন এই গ্রুপের নেতা। পরিশেষে অধ্যাপক ইউনূস বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা রয়েছে, যদিও তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত বেশিরভাগ ভুয়া তথ্য ভারতের গণমাধ্যম থেকে প্রচারিত হয়েছে। তো দর্শক, প্রফেসর ইউনূস ইন্টারন্যাশনাল এনগেজ থাকুক, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, হাসিনার ফাঁসি দিতে রাজি নন। হাসিনার ফাঁসি দিতে রাজি নন ওটা তো বলছেন না, কিন্তু যা বলছেন তার অর্থ এটাই। কারণ যাদের কথায় চলতে যাচ্ছেন তারা অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী, তারা মৃত্যুদণ্ড বিলোপে বিশ্বাসী। অতএব আমরা বলতে চাই দর্শক, আমরা অবাক প্রফেসর ইউনূসের এই কথা শুনে, কিন্তু আমরা আরেকটা বিপ্লব ঘটাবো, যেই বিপ্লবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, চিরতরে মুজিববাদকে কবর দিতে হবে, এবং মুজিববাদকে যারা টিকিয়ে রাখতে চায়, বিএনপি যারা ভারতের নব্য দালাল হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই বিপ্লবে তাদেরও পরাজয় হবে, বিএনপিও পিউরিফাইড হয়ে আসবে ইনশাআল্লাহ। অতএব দর্শক, সেই বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত নেন। 1975 সালের পর যে ভুল বাঙালি জাতি করেছিল, বাংলাদেশের জাতি, সেই ভুল এবার আর হবে না। জাস্ট একটা নির্বাচন হবে, জাস্ট সিম্পল সরকার পতন, আবার নির্বাচনের মাধ্যমে নতুন একটা ফ্যাসিস্ট সরকার আসবে। এই জন্যে 2000 লোক জীবন দেয়নি, প্রায় অর্ধ লক্ষ লোক আহত হয়নি। এটা একটা বিহিত করবই, দেরি করলে হবে না, সময় থাকতেই আপনারা দেখবেন যে আর এক বিপ্লব আমরা ঘটাবো। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ, তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।